আজকে ত্রিমাত্রিক দেশের সরলরেখা ক্লাস 12 প্রশ্নমালা 4B। তো প্রশ্নমালা 4 আমরা কি শিখছিলাম শুরুতে? ত্রিমাত্রিক দেশে একটা সরলরেখায় এক বিন্দুগামী এবং তার অবস্থান ভেক্টর যদি জানা থাকে তার ভেক্টর ফর্ম, এবং যদি বিন্দু স্থানাঙ্ক জানা থাকে তাহলে তার কার্তেশীয় আকার। সেই কনসেপ্টটাকে কাজে লাগায় এই যে প্রশ্নমালা 4B, সেই পার্টটা দেখো। প্রথমে প্রথমে তোমাদের জানতে হবে যে দুটি সরলরেখা অন্তর্ভুক্ত কোণ। তো এই জন্য দেখো হেডিংটা দিলাম যে দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। তো আমরা জানি সরলরেখার দুটি আকার থাকে, একটা হলো কার্তেশীয় আর একটা হলো ভেক্টর। তো যদি দুটি সরলরেখা কার্তেশীয় ফর্মে থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণগুলো কি করে নির্ণয় করব। তো আমরা দুটি সরলরেখা ধরি দুটি সরলরেখা কি ফর্মে ধরবো? কার্তেশীয় ফর্মে দুটি সরলরেখা, এবং অবশ্যই সেই সরলরেখাটা এক বিন্দু দিয়ে যাবে, সেটা ধরে নিলাম। দুটি সরলরেখা ধরে নিচ্ছি x-x1। আমরা জানি যে 3Dতে কোনো একটা সরলরেখা একটা বিন্দু দিয়ে যদি পাস করে এবং তার যদি ডিআরএস জানা থাকে তাহলে তার কার্তেশীয় আকারটা হয় x-x1 বাই a1 y-y1 বাই হচ্ছে b1 z-z1 বাই হচ্ছে c1। এটা হলো এক নং একটা সরলরেখা। আর একটা সরলরেখা ধরে নিলাম x-x2 বাই a2 y-y2 বাই হচ্ছে b2 z-z2 বাই হচ্ছে c2। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় সরলরেখা। কি বলছে? এই যে ধরে নাও এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা হলো এক নং আর এটা হলো 2 নং। তো এখানে কি দেওয়া আছে? এক নং সরলরেখার দেখো এই আকারটা, আর 2 নং সরলরেখার এই আকারটা। তো এদের আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তাহলে মধ্যবর্তী কোণটা কি করে নির্ণয় করব? আমরা এর আগেও দিক কোসাইন অ্যান্ড হচ্ছে দিক অনুপাত, এই চ্যাপ্টারে আমরা দেখছিলাম যে কোনো সরলরেখার যদি ডিআরএস আর যদি ডিসিএ জানা থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। তো এইখানে সরলরেখা দুটি কার্তেশীয় ফর্মে আসি, কিন্তু এই সরলরেখার কিন্তু আমরা কি জানি? ডিআরএসগুলো জানি। তো ডিআরএস যদি জানি তাহলে এদের মধ্যবর্তী কোণ কিন্তু সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে ধরি 1 ও 2, এই 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ যদি এদের মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে কস থিটাটা বলছে, দেখো a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার, এই ফর্মে বের করতে। এটা কিন্তু আমরা ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন, সেখানেও কিন্তু এই ফর্মুলাটাই ইউজ করছি। এবার সরলরেখা দুইটার দেখো, এই সরলরেখার ডিআরএসগুলো জানি a1 b1 c1, এইটার a2 b2 c2। যদি এক নং সরলরেখার ডিআরএসগুলো a1 b1 c1 হয় তো সেখান থেকে আমি ডিরেকশন কোসাইনগুলো বের করতে পারবো। ডিরেকশন কোসাইন মানে হচ্ছে L1 M1 N1। L1টা বের করব কি করে? a1 বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, এই ফর্মে। তাহলে এক নং সরলরেখার ডিআরএসগুলো দেওয়া আছে, তো আমি সেখান থেকে যদি আমি ডিসিএস নির্ণয় করতে পারি, আর সেখানে আমি ধরে নিলাম যে এক নং সরলরেখার, যদি আমি এটাও জানি যে এক নং সরলরেখার দিক কোসাইন, ধরে নিলাম এক নং সরলরেখার দিক কোসাইন a1 b1 c1, এইখানে থেকে আমি বের করব L1 M1 আর হচ্ছে N1 ও 2 নংয়ের সরলরেখাটা এই ফর্মে আছে। এখানেও তো ডিআরএসগুলো জানি, সেখান থেকে L2 M2 N2 বের করতে পারবো। সেই জন্য আমি ধরে নিলাম যে 2 নং সরলরেখার দিক কোসাইন, 2 নং সরলরেখার দিক কোসাইন L2 M2 আর হচ্ছে N2, এবং ধরে নিলাম এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে বলছে কস থিটা কি ফর্মে বের করব? এটা ডিরেকশন রেশিওতেও ছিল L1 L2 প্লাস M1 M2
প্লাস n1 n2। এখানে মড দিবে যদি থিটাটা সূক্ষ্মকোণ হয়, ঠিক আছে, মড ছাড়াই দিলাম। তো এটা আমরা কিন্তু আগের চ্যাপ্টারও শিখছিলাম। হলো, এবার নোট, ওই জন্য কিন্তু উপরে হেডিং দিছি কি, দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, যদি সেটা কার্টেসীয় ফর্মে থাকে, যেহেতু আমরা 3Dতে সরলরেখা শিখছি। এবার হচ্ছে নোট। দেখো, যদি থিটাটা π/2 হয়, থিটা যদি π/2 হয়, তাহলে থিটা π/2 হওয়া মানে কি, একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর লম্ব। তাহলে আমি 1 ও 2 নং সরলরেখা পরস্পর লম্ব হবে, এইভাবে লিখি 1 ও 2 সরলরেখা, কার্তেশীয় ফর্মে যে দুইটা সরলরেখা আছে, বলছে পরস্পর পরস্পর লম্ব হবে। বলছে থিটাটা 90, থিটা যদি 90 হয়, এই ইকুয়েশন থেকে দেখো তো cos 90 মানে কি 0, cos 90 মানে 0, তাহলে 0-র সাথে এটা গুণ করে উপরে এটা পড়ে থাকবে, এইখানে cos 90 মানে 0, তাহলে এইখান থেকে আমি কি পাবো, এইখান থেকে আমি পাবো লম্ব হবে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। অথবা আমি যদি এটাও দেখাতে পারি ডিরেকশন কোসাইন দিয়ে l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2 ইকুয়াল টু 0। ঠিক আছে, যদি আমি এটাও দেখাতে পারি তবু হবে যে দুটি সরলরেখা পরস্পর লম্ব হবে কখন, যদি থিটাটা 90 হয় অথবা এই কন্ডিশনটা হোল্ড করে। ঠিক আছে, এই কন্ডিশনগুলো হোল্ড করে, তাহলেই হবে। এটা কিন্তু মনে রাখবে। আর এটাও আমরা জানি, কোনো সরলরেখা দুটি ডিএরএস আর ডিসিএস যদি জানা থাকে, তাহলে নোট বি, নোট 1 ও 2 সরলরেখা, 1 ও 2 সরলরেখা দুটি সমান্তরাল হবে, সমান্তরাল হবে, সমান্তরাল হবে যদি দুইটা সরলরেখার ডিএরএস যদি জানা থাকে আর এই কন্ডিশন হোল্ড করে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2, এবং অথবা এটাও হতে পারে যদি এরকমও হয় যে ডিসিএস দিয়ে l1/l2 m1/m2 ইকুয়াল টু n1/n2। এই কন্ডিশন অথবা এই কন্ডিশন, যে কোনো একটা কন্ডিশন যদি হোল্ড করে, তাহলে আমি বলে দিব দুটি সরলরেখা পরস্পর কি সমান্তরাল। এবার এটা তো গেল হচ্ছে কার্তেশীয় ফর্ম। এবার ভেক্টর ফর্মে যদি দুইটি সরলরেখা থাকে, তাহলে তার মধ্যবর্তী বা তাদের মধ্যবর্তী যে কোণ, সেটা কি করে নির্ণয় করব সেটাই শিখব। তার আগে এই দুইটা সরলরেখার কার্তেশীয় ফর্মটা এইভাবে আছে। তো এটাকে যদি ভেক্টর ফর্মে লিখতে চাই, তো এর আকারটা কি হবে দেখো তো, এর আকারটা কি এরকম হবে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু উপরের যে পয়েন্টগুলো সেগুলোই হচ্ছে এ ভেক্টর, এই যে উপরের যে পয়েন্টগুলো সেগুলোই হলো এ ভেক্টর, x1i প্লাস y1j প্লাস z1k আর প্লাস সাম স্কেলার ধরে নিলাম λ1, এখানে t1 দিলেও হতো, আর এগুলো হলো a1i প্লাস b1j প্লাস c1k। তো আমি কি করলাম, এটাকে নাম দেবো হচ্ছে a1 ভেক্টর, এইখানকার a1 না কিন্তু এটা তো পয়েন্ট, আর এটা হলো a1 ভেক্টর প্লাস λ1 ভেক্টর। তাহলে দেখো প্রথম যে সরলরেখাটা আছে তার ভেক্টর আকারটা কি হলো, a1 ভেক্টর প্লাস হচ্ছে λ1 ভেক্টর, λ1 ভেক্টর, b1 কিন্তু না, b1 ভেক্টর। তাহলে পরেরটা সিমিলারলি, পরেরটা যদি আমি ভেক্টর ফর্মে বের করতে চাই, তাহলে তার ইকুয়েশনটা কি হবে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু a2 ভেক্টর প্লাস λb2 ভেক্টর, বা এটা λ1 λ2 করেও তুমি দিতে পারো। ঠিক আছে, ধরে নাও এটা λ1 দিলাম আর এটা হলো λ2। তাহলে এই যে 1 নং সরলরেখাটার ভেক্টর আকার এটা, 2 নং সরলরেখার ভেক্টর আকার এটা, যদি তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে থিটাটা কিভাবে আমরা নির্ণয় করব সেটাই শিখব। ওই জন্য আমি উপরে হেডিং দেব, দেখো উপরে হেডিং কি দিলাম, দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করব যদি দুটি সরলরেখা ভেক্টর আকারে থাকে। এবার ভেক্টর আকারে যদি দুটি সরলরেখা থাকে, তাহলে ধরে নিলাম দুটি সরলরেখা, ধরি দুটি সরলরেখা, তাহলে দুটি সরলরেখার ভেক্টর আকার ধরবো। এবার কিন্তু কার্তেশীয় ফর্মে না, ভেক্টর আকার। তো ধরে নিলাম আর ভেক্টর ইজ ইকুয়াল টু a1 ভেক্টর, ওই যে প্রথম যে কার্তেশীয় আকারে সরলরেখাটা ছিল তার ভেক্টর আকার এটা, λ1 b1 ভেক্টর
এটা হলো 1 নং। আর এখানে আর ভেক্টর, আর একটা সরলরেখা ধরলাম a2 ভেক্টর প্লাস ল্যামডা 2 b2 ভেক্টর, এটা হলো 2। বলছে এদের যদি মধ্যবর্তী কোণ ধরি 1 ও 2, এই যে ভেক্টর ফর্মে যদি থাকে 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে, বলছে কস থিটাটা এই ফর্মে বের করব। কস থিটা ইজ ইকুয়াল টু b1 ভেক্টর, এখানকার b1 ভেক্টর ইন্টু b2 ভেক্টর, এখানে ডট, ইন্টু বললে ভুল, ডট b1 ভেক্টরের সাথে b2 ভেক্টর ডট করব, আর নিচে হচ্ছে b1 ভেক্টরের মডুলাস আর b2 ভেক্টরের মডুলাস করব। এবার এই জায়গাটা অনেকের অসুবিধা হয় যে এটা কি করে হলো। আগের বার যদি কার্তেশীয় ফর্মে দেখো তাহলে উপরে কি ছিল বলো তো, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, এটা গুণফল ছিল। এইখানে যদি আমি চিন্তা করি b1 ভেক্টরটা কোনটা ধরছিলাম, যে কার্তেশীয় ফর্মে a1i প্লাস b1j প্লাস c1k, এটা ধরছিলাম তো। আর যদি দ্বিতীয় সরলরেখাটার ক্ষেত্রে ধরি তাহলে এটা হলো a2i b2j প্লাস c2k। যদি আমি এদের ডট করি না, b1 ভেক্টর ডট b2 ভেক্টর, দেখবে যে কার্তেশীয় ফর্মে যেটা পাইছি ওইটাই এখানে পাবো, কিন্তু এটা ভেক্টর ফর্মে b1 b2 প্লাস c1 c2 এটাই পাবো। এবার নিচে কি ছিল, রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, এটা যদি মড করি দেখবে নিচে b1 স্কোয়ার a1 স্কোয়ার আর c1 স্কোয়ার পাবো, ইন্টু a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার রুট ওভারের ভেতরে এটা পাবো। তাহলে ভেক্টর ফর্মে কিন্তু এটা ঠিক আছে। এখন বলছে এখানেও নোট দুইটা আছে, যে দুটি সরলরেখা ভেক্টর ফর্মে যদি থাকে তাহলে দুটি সরলরেখার লম্ব হবে। আমি ভেক্টর ফর্মে কি এমন জিনিস দেখাবো যাতে করে আমি বুঝতে পারি যে দুটি সরলরেখা ভেক্টর ফর্মে লম্বভাবে আছে। তার মানে নোট এ 1 নং ও 2 নং সরলরেখা, 1 ও 2 নং সরলরেখা পরস্পর লম্ব। কার্তেশীয় ফর্মে কি ছিল, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, এটা যদি 0 হয় তার মানে কি b1 ভেক্টর ডট b2 ভেক্টরের এই যে ডট প্রোডাক্ট যদি 0 হয়, b1 ভেক্টর ডট b2 ভেক্টর ইজ ইকুয়াল টু কি 0। বুঝতে পারলে, b1 ভেক্টর ডট b2 ভেক্টর এটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। আর 2 নম্বর বলছে নোট এ নোট বি হয়, লিখি নোট বি 1 ও 2 নং সরলরেখা পরস্পর সমান্তরাল। আচ্ছা, একটা জিনিস শুধুমাত্র বলি তাহলে ব্যাপারটা বলতে সুবিধা হয়। এই যে আমি প্রথম যে সরলরেখাটা লিখলাম ভেক্টর ফর্মে, a1 ভেক্টরটা কি, যে সরলরেখাটা ছিল বা বের করব সেই সরলরেখাটার অবস্থান ভেক্টর, আর b1 ভেক্টর মানে এটা b1 ভেক্টরের সাথে কি সমান্তরাল, আর এটা b2 ভেক্টরের সাথে সমান্তরাল। এই দুইটা ইকুয়েশনের কোন দুইটা ভেক্টর সমান্তরাল বলো তো, b1 ভেক্টরটা আর হচ্ছে b2 ভেক্টরটা, এই দুইটা ভেক্টর সমান্তরাল। তাহলে এখানে বলছে 1 আর 2 এই দুইটা সরলরেখা সমান্তরাল হবে। যদি এই দুইটা সমান্তরাল প্রমাণ করতে পারি তাহলে তার মানে এই b1 ভেক্টর আর c1 ভেক্টর দুইটা ভেক্টর সমান্তরাল আমরা কিভাবে দেখাই, দুইটা ভেক্টর সমান্তরাল বা সমরেখ কিভাবে দেখাই আমরা, দুইটা সরলরেখা বা সমান্তরাল ধরে নাও এটা হলো a1 ভেক্টর আর এটা হলো b1 ভেক্টর। তাহলে একটা ভেক্টর আর একটা ভেক্টর আমি কি করে সমান্তরাল দেখাবো, যদি আমি দেখাতে পারি a ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইনটু b ভেক্টর, অথবা b ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইনটু a ভেক্টর, তাহলেই হলো। এবার সেই কনসেপ্টটা এখানে কাজে লাগাবো। যদি আমি দেখাতে পারি b1 ভেক্টরটা সাম স্কেলার ইনটু b2 ভেক্টর, অথবা b2 ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইনটু b1 ভেক্টর, তাহলেই কিন্তু কন্ডিশনটা এই সমান্তরাল কন্ডিশনটা হোল্ড করবে, ঠিক আছে, বা হবে। বোঝা গেছে? তো এবার আমরা এই যে এটাই সূত্র, আর কিচ্ছু নাই। এবার আমরা অঙ্কে চলে আসবো। দেখো এখানে দুইটা কোশ্চেন নিলাম,
একটা কোশ্চেন বলছে x-5/7 y + 2/-5 z-9/1 ও x-5/2 y-10/2 z-9/-4 সরলরেখা দুটো কার্তেশীয় ফর্মে আছে এবং বলছে যে সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। আর একটা অঙ্ক বলছে x-7/2 y-6/3 z + 2/-4 ও 2 - x/-1 y-9/5 z-12/4 সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। তো আমি 1 নাম্বারটা করে দিচ্ছি আর 2 নাম্বারটা তোমরা বাড়িতে করবে। এবার 1 নাম্বারটা দেখো তো প্রপার কার্তেশীয় ফর্মে আছে কিনা। প্রপার কার্তেশীয় ফর্মে থাকা মানে বলতে যাচ্ছি একদম দেখো এখানে যে আমি দুটি সরলরেখা লিখছি না, যে এইখানে x-x1/a1 y-y1/b1 z-z1/c1 x-x2/a2 y-y2/b2 z-z2/c2। প্রপার ফর্ম বলতে এখানে x y z এই যে তিনটা চলরাশি, এই তিনটা চলরাশি ভাবতে পারো তিনটা চলরাশির সহগ সবসময় পজিটিভ ওয়ান কিনা। যদি সেটা পজিটিভ ওয়ান থাকে তাহলে এইখানে x1 y1 z1 a2 b2 c2 এগুলো আমাদের নেগেটিভ হোক পজিটিভ হোক কী হয় হোক, কিন্তু x1 y1 z1 এগুলো যদি পজিটিভ ওয়ান থাকে তাহলে সেটা প্রপার ফর্মে বলা চলে যে দুটি সরলরেখা কার্তেশীয় ফর্মে আছে। এখানে যে কোশ্চেনটা দিয়ে রাখছে দেখো এগুলো একদম প্রপার ফর্মে আছে, কারণ এক্স ওয়াই জেড এই সরলরেখার ক্ষেত্রে পজিটিভ ওয়ান সহ এক্স ওয়াই জেড এখানে কিন্তু পজিটিভ ওয়ান। কিন্তু পরের অঙ্কটায় এটা ঠিক আছে, কিন্তু এটা কি ঠিক আছে নেই, এইখানে একটু কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে তোমরা কিন্তু এখানে একটু চেঞ্জ করবে, এটা মাইনাস দিয়ে গুণ করে দিবে, তাহলেই এটা একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো প্রদত্ত সরলরেখা দুটি 1 নাম্বারটা সলিউশন। প্রদত্ত সরলরেখা এবার লিখে নিবে, প্রদত্ত সরলরেখা দুটি হলো x-5/7 y + 2/-5 z-9/1। এটা একদম প্রপার ফর্মে আছে, তাহলে এটা আর লেখার কিছু নাই। এবার পরেরটা কি লিখব, x-5/2 এটাও প্রপার ফর্মে আছে, y-10/2 z-9/-4 এটাও প্রপার ফর্মে আছে। যদি পরেরটা লিখতে প্রপার ফর্মে এটা 1 নাম্বার দিতে, 2 নাম্বারটা একটু জাস্ট ক্যালকুলেশন করতে লাগতো, মাইনাস দিয়ে গুণ করে দিতে। 2 নাম্বারটা লেখার সময় এইভাবে লিখতে যে x-2/1, কারণ -1 দিয়ে উপর নিচ গুণ করতাম, ঠিক আছে। এবার দেখো এইটা হলো a1, এটা হলো b1, এটা c1, দেখতেই পাচ্ছ প্রপার ফর্মের নিচেরটা যেটা থাকবে এক নং ইকুয়েশনে এটা a1 b1 c1 এটা a2 b2 c2। তাহলে আমাদের ফর্মুলা কি ধরি, 1 ও 2 এই যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা যদি হয় তাহলে এখানে কস থিটা কি আমাদের ফর্মুলা ছিল, a1 a2 মানে 7 এর সাথে 2 গুণ প্লাস b1 b2 -5 এর সাথে কার গুণ 2 এর গুণ প্লাস 1 এর সাথে কার গুণ -4 এর গুণ। এটাই তো ছিল ফর্মুলা, যে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। এবার নিচে কি ছিল, a1 স্কোয়ার মানে 7 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার, b1 স্কোয়ার মানে কি -5 স্কোয়ার, c1 স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার ইন্টু a2 স্কোয়ার মানে 2 স্কোয়ার, b2 স্কোয়ার মানে 2 স্কোয়ার, c2 স্কোয়ার মানে -4 তার স্কোয়ার। তাহলে এবার উপরে দেখো 7 × 2 = 14 -10 আর এখানে হলো -4, নিচে হলো আমার 49 25 1 4 4 16। তাহলে উপরে আমার দেখো কাটাকুটি করে কত হবে, 0 আসতেছে, তো নিচে আর ক্যালকুলেশন করে লাভ নাই, 0/something কি হয়ে যাবে, এটা 0, তাহলে cos থিটা হয়ে গেল 0। এবার cos থিটা 0, এবার থিটার ভ্যালু লাগবে আমার, cos থিটা = cos এটা কত হয়ে যাবে 90, তো সেক্ষেত্রে থিটা হবে π/2। অতএব আমি বলতে পারি 1 ও 2 নং এর
মধ্যবর্তী কোণ কত π/2। আশা করি বুঝতে পারছো। এইবার দেখো পরে কোশ্চেনটা 2 নাম্বার বলছে সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে ভেক্টর ফর্মে আছে, দুটি সরলরেখা কি ফর্মে আছে, ভেক্টর ফর্মে। তো আমি 1 নাম্বারটা করে দিই, 2 নাম্বারটা একই রকম করে বাড়িতে করবে। যেহেতু ভেক্টর ফর্মে আছে সেই জন্য আমি লিখে নিব প্রদত্ত সরলরেখা দুটি আগে লিখে নেব। প্রদত্ত সরলরেখার দুটি, কারণ দুটি সরলরেখা থাকতেই লাগবে, নাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় হবে না। তো আর ভেক্টর ইজ ইকুয়াল টু একই রকম কিন্তু 2 নাম্বারটা করবে 3i, একদম সেম ওয়েতে, ডাটাগুলো আলাদা আছে, 4k ক্যাপ প্লাস টি ইন্টু আই প্লাস 2j প্লাস 2k। তো এটা 1 নাম্বার দিবে। আর ভেক্টর ইজ ইকুয়াল টু পরেরটা 5i মাইনাস 2j প্লাস টি ড্যাশ 3i প্লাস 2j প্লাস 6k। এবার এটা 2 নাম্বার। এখানে দেখো এই যে প্রথম আকারটা ভেক্টর ফর্মে কি, এটা a1 ভেক্টর প্লাস লেমডা ছিল, এখানে কি আছে টি, এটা b1 ভেক্টর। আর পরের যে সরলরেখা এটা a2 প্লাস লেমডা 2 জায়গায় টি ড্যাশ আছে, আর এটা হলো তোমার b2 ভেক্টর। তো আমরা ধরে নিই এখানে একদম যে সরলরেখাটা দেওয়া আছে সেই সরলরেখায় আমি b1 ভেক্টরটা ধরে নিই, কারণ আমার দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে b1 আর b2 ভেক্টরটাই লাগবে। সেজন্য b1 কোনটা ধরবো, এইটা না এইটা ধরবো, কারণ লেমডা 1 এর সাথে কি b1 ভেক্টরটা গুণ আকারে থাকতে লাগবে। এই যে লেমডা 1 এর সাথে b1 ভেক্টর আর লেমডা 2 এর সাথে b2 ভেক্টর। তাহলে b1 ভেক্টর মানে এখানে হচ্ছে i প্লাস 2j প্লাস হচ্ছে 2k ভেক্টর, অ্যান্ড b2 ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কোনটা, পরের সরলরেখাটা থেকে 3i প্লাস 2j প্লাস 6k। এবার আমার কি হবে, এই দুইটা ভেক্টরের মড ভ্যালুটা বের করে রাখি। মড b1 ভেক্টরের মড, আমরা জানি কোনো ভেক্টরের মড কীভাবে বের করতে লাগে। এই যে i এর সহগ এর স্কোয়ার, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 2 স্কোয়ার, তাই না, i j k এর স্কোয়ারের যোগফল। তো 2 2 4, 4 4 8 আর 1 9, তার মানে 9কে করলে এখানে কী হবে 3 হবে, 9 রুট 3। আর b1 ভেক্টর দেখো হয়ে গেল, b2 ভেক্টরটা কি হবে, b2 ভেক্টরটা হবে 3 স্কোয়ার, 2 স্কোয়ার, 6 স্কোয়ার, 36, 36 আর 4 40, 40 আর 9 49, তার মানে 7 বের হবে। ঠিক আছে, ধরে নিব যে 1 আর 2 এর মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে বলছে। তো তাহলে 1 আর 2, এই যে 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ সেটা হলো থিটা। যদি থিটা হয় তাহলে কস থিটা কীভাবে বের করবো, কস থিটা ইজ ইকুয়াল টু b1 ভেক্টর ডট b2 ভেক্টর, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বাই হচ্ছে দুইটা ভেক্টরের মড ভ্যালু গুণফল। তাহলে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট মানে এইটা ভেক্টর আর এইটা ভেক্টর ডট কী করে বের করবো, উপরে হলে দেখো এইটার সাথে এটা গুণ 3 ডাইরেক্ট করছি, প্লাস 4 প্লাস 12, ডট প্রোডাক্ট নিশ্চয়ই বের করতে পারবে। এই যে 3 4 আর হচ্ছে কি 12, আর এইখানে হলো 3 ইন্টু 7, তাহলে উপরে হলো 16 না 17 18 19, 19 হবে উপরে, আর নিচে হলো 21। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে থিটা কি, থিটা হবে তোমার কজ ইনভার্স, কিছুই করা যাবে না তো, এটা 19-এর নিচে 21 এইভাবে রেখে দেবো। অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ কত, কজ ইনভার্স 19-এর নিচে 21, কজ ইনভার্স 19-এর নিচে 21, এটাই অ্যান্সার। দেখো পরের অঙ্কটা, যে সরলরেখার দিক অনুপাতগুলি প্রদত্ত হলে সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে এইভাবেও কিন্তু কোশ্চেন দিতে পারে, যে সরলরেখা দুটোর তোমাকে ডিআরএসগুলো দিয়ে দিল এবং বললো সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। তো যেভাবে আমি একটা অঙ্ক দেখাবো সেইভাবে প্রত্যেকটা অঙ্ক করবে। আমি ধরে নাও 2 নম্বর অঙ্কটা দেখাচ্ছি, প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই রকম নিয়মে করবে প্রত্যেকটা। তো এইখানে সরলরেখা দুইটির দিক অনুপাতগুলো দেওয়া আছে,
কার্তেশীয় ফর্মে নিশ্চয় দেওয়া আছে, দিক অনুপাতগুলো দেওয়া আছে। তো আমরা যেহেতু 2 নম্বরটা করব সেই জন্য আমরা ধরি দুটি সরলরেখা। তো এখানে কয়টা সরলরেখা দেওয়া আছে? প্রদত্ত সরলরেখা দ্বয়ের দুইটি সরলরেখা। সেই জন্য আমি ধরে নিলাম যে ধরি প্রথম সরলরেখার দিক অনুপাত, তার প্রথম সরলরেখার এভাবে লিখবেন যে প্রথম সরলরেখার দিক অনুপাত আমরা ধরে নিব যে A1 B1 C1, কারণ প্রথম সরলরেখার দিক অনুপাত আমরা A1 B1 C1 ধরি। তাহলে প্রদত্ত এখানে A1 কত আছে? A1 আছে এখানে 1, B1 আছে 2, আর C1 আছে তোমার -2। তো এটার আমি রুট ওভারটাও বের করে রাখি, A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার, এটা বের করে রাখি। এটা বের করলে কত হবে? 144, তার মানে 3 বের হবে। আবার ধরে নেই দ্বিতীয় যে সরলরেখাটা থাকবে সেই দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত A2 B2 আর হচ্ছে C2। প্রদত্ত A2 এখানে কত আছে? প্রদত্ত A2 হলো 2, B2 হলো -2, আর C2 হলো 1। তো এবার এটারও হচ্ছে স্কোয়ার বের করে রাখি, A2 স্কোয়ার B2 স্কোয়ার আর হচ্ছে C2 স্কোয়ার। তাহলে A2 স্কোয়ার মানে হচ্ছে 4 4 1, এটাও হচ্ছে 9, তার মানে এটাও 3। ধরি সরলরেখা দ্বয়ের, যেহেতু সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে cos থিটা কোন ফর্মে বের করব? cos থিটা A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 রুট ওভার A1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। তাহলে A1 এর সাথে A2 গুণ, A1 বলতে এখানে 1, A2 বলতে 2, গুণ করলে দাঁড়াবে হচ্ছে 2। B1 হলো 2, B2 হলো -2, তার মানে -4, -2 -1, তার মানে -2 বাই হবে কত? এটা হচ্ছে 3, এটাও 3, তাহলে উপরে 2 2 কাটলো, -4 বাই হচ্ছে কি 9। তাহলে cos থিটা হলো -4/9, তার মানে থিটা কত? থিটাটা হবে cos ইনভার্স -4/9, এটাই হবে তাদের মধ্যবর্তী কোণ। এটাই অ্যান্সার। বাকিগুলো কিন্তু একই রকম করে করবে। অনেকের এই অঙ্কটা সমস্যা হবে। এটাকে A1 ধরবা, এটা B1, এটা হলো C1, এটা A2, এটা B2, এটা C2। ঠিক আছে? দেখো 4 নাম্বারটা, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু সেট আপ থাকতে পারে। তো কি বলছে যে কার্তেশীয় ফর্মে দুটি সরলরেখা দেওয়া আছে, বলছে পরস্পর লম্ব যদি হয় তাহলে বলছে ল্যামডার মানটা কত। ঠিক আছে? তো এখানে প্রদত্ত সরলরেখা দুইটা, সলিউশনটার ক্ষেত্রে প্রদত্ত সরলরেখা দুইটা প্রপার কার্তেশীয় ফর্মে আছে কিনা আগে দেখে নেবে। প্রদত্ত সরলরেখা দুটি কি কি আছে দেখো, প্রপার ফর্মে আছে XYZ, প্রপার ফর্ম মানে XYZ এর সহ পজিটিভ 1 আকারে আছে কিনা। তাহলে প্রথমটার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, -3 = y - 2 বাই 2 ল্যামডা = z - 3 বাই হচ্ছে 2। তাহলে এটা হলো 1 নং। আর একটা সরলরেখা আছে x - 1 বাই 3 ল্যামডা y - 1 বাই 1 z - 6 বাই -5। তাহলে দুইটা সরলরেখাই কিন্তু প্রপার ফর্মে আছে। প্রশ্ন মতে দুইটা সরলরেখা প্রদত্ত বলে রাখছে যে এরা পরস্পর লম্ব, তার মানে প্রশ্ন মতে কি বলছে, 1 ও 2 সরলরেখা লিখে দিই, তার ব্যাপারটা বুঝতে তোমাদের সুবিধা হবে। সরলরেখা দুটি পরস্পর লম্ব, এটা কি ইমপ্লাইজ করবে? যদি A1 A2 প্লাস B1 B2 আর C1 C2 এর গুণফলটা কি হয়ে যায়? 0 হয়ে যায়, তাহলে এটা ইমপ্লাইজ করবে -3 ইন্টু 3 ল্যামডা প্লাস 2 ল্যামডা ইন্টু 1
প্লাস 2 ইন্টু -5, এই যে তাদের গুণফলটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। পরস্পর লম্ব কী ইমপ্লাস করবে, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, এদের যে গুণফল 0 হয়ে যাবে। তার মানে এখানে হয়ে যাবে 9 ল্যামডা, আর এখানে হয়ে যাবে 2 ল্যামডা, আর এটা হলো 10। তাহলে এখানে হচ্ছে -7 ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে ল্যামডা কত হয়ে যাবে, -10/7। এটাই অ্যান্সার। এই ধরনেরও ছোট একটা অঙ্ক দিতে পারে। কি বলছে, প্রমাণ করো যে কার্টেসীয় ফর্মে যে দুইটা সরলরেখা আছে পরস্পরের লম্ব। তাহলে সলিউশনটা দেখে নিবে যে কার্টেসীয় ফর্মে আকারে আছে কিনা। তাহলে প্রদত্ত সরলরেখা দুটি, কারেন্ট চলে গেছে, প্রদত্ত সরলরেখা দেখা যায়, ঠিক আছে দেখা যাচ্ছে, সরলরেখা দুটি x-5/7 is equal to y plus 2/-5 is equal to হচ্ছে z/1। এটা হলো 1 নং। x/1 is equal to y/2 is equal to z/3। দেখো দুইটা সরলরেখা কিন্তু একদম প্রপার কার্টেসীয় ফর্মে আছে। এবার দুইটা সরলরেখা পরস্পর লম্ব হবে কখন, যখন a1 a2 b1 b2 c1 c2 যে গুণফল সেটার কি 0 হয়, তাই না? এখানে দেখতে পাচ্ছি এই যে 7 ইন্টু 1 প্লাস -5 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3, এদের যে গুণফলটা দেখো তো, এটা 7 আর 1 গুণ করলে 7, 10, আর এখানে হলো 3, এদের যে গুণফল কি 0। অতএব আমি বলে দিতে পারি 1 ও 2 সরলরেখা দুটি কি পরস্পর লম্ব, বা এদের মধ্যবর্তী কোণটা তুমি 90 ডিগ্রি দেখাতে পারো, তাও হবে। কিন্তু এইভাবে করলে তাড়াতাড়ি হবে। a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, এদের যে গুণফল 0 যদি দেখায় তাহলে বলে দিব যে দুটি সরলরেখা পরস্পর লম্ব। এবার 5 নম্বর কোশ্চেনটা দেখো, দেখা যাচ্ছে না 5 নম্বর কোশ্চেনটা গোটাটা 1 মিনিট, জুমটা একটু হ্যাঁ এইবার ঠিক আছে জুমটা। দেখো 5 নম্বর কোশ্চেনটা, এ বি সি ডি বিন্দুগুলো স্থানাঙ্ক দিয়ে রাখছে তোমাকে, বলছে এ বি আর সি ডি সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে গেলে আমাদের যদি ডিআরএস জানি তবেই হবে। তাহলে সলিউশনটা কি করব, এ বি সরলরেখার আমরা ডিআরএস বের করব, আর সিডি সরলরেখার ডিআরএস বের করব। সিডি সরলরেখার ডিআরএস আর এ বি সরলরেখার ডিআরএস যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো এবার দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় তো করব, ঠিক আছে, কিন্তু ডিআরএস কীভাবে নির্ণয় করব। ধরে নাও এ বিন্দু স্থানাঙ্ক x1 y1 z1, আর বি বিন্দু স্থানাঙ্ক হলো x2 y2 z2। আর এই সরলরেখার আমি এর আগেও এগুলো বলছিলাম, ডিআরএস যদি a1 b1 c1 এই দুইটা চ্যাপ্টার 4a আর 4b এই দুইটা পার্ট সরলরেখার করতে গেলে তোমাকে দিক কোসাইন দিক অনুপাত এই চ্যাপ্টারটা ভালো করে করতে হবে। এই চ্যাপ্টারটা ভালো করে যদি করো তাহলেই কিন্তু এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। a1 কি হবে, a1 হবে x2 মাইনাস x1, b1 হবে y2 মাইনাস y1, আর c1 হয়ে যাবে তোমার z2 মাইনাস z1। এই হলো দুটি বিন্দু সংযোজককারী কোনো সরলরেখার ডিআরএস নির্ণয় করার সূত্র। তো এখানে দেখতে পাচ্ছ এবি, এবি হচ্ছে একটা সরলরেখা। তোমাদের যদি সমস্যা হয় এইভাবে পাশে লিখে নিবে, এ হলো কত, এ হলো 1 2 3, আর বি হলো 4 4 5 7, আর সিডি, তাই না, সিডি, সিডিটা কত, সিডি বলছে -4 3 -6, এটা রাফে লিখে নিবে, আর ডি বলছে 2 9 2। তো আমি এখানে এইভাবে শুরু করি। এখানে এবি যে সরলরেখার দিক অনুপাত একবারে করব, হ্যাঁ দিক অনুপাত। দেখো তো এবি সরলরেখার দিক অনুপাত কি হবে, x2 থেকে x1 বিয়োগ, তার মানে 4 থেকে 1 বিয়োগ, একটা হবে 4 থেকে 1 বিয়োগ 5 থেকে 2 7 থেকে 3, অর্থাৎ কি বের হবে, এখানে একটাই করব 3 3 4, 3 3 4 বের হলো। আবার সিডি সরলরেখার ক্ষেত্রে, হ্যাঁ সিডি সরলরেখার
দিক অনুপাত, সিডি সরলরেখার দিক অনুপাত কী হবে, 2 প্লাস হয়ে যাবে, তাই না? তার মানে আমাদের ফর্মুলাটা কি, 2 মাইনাস -4, তারপরে হচ্ছে 9 মাইনাস 3, 2 মাইনাস -6, অর্থাৎ এখানে কত হবে, 6 6 8, 6 6 8। ধরি এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, এবি ও সিডি এর বা সরলরেখা দ্বয়ের এই ভ্যালু, এবি ও সিডি সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ ধরে নিলাম থিটা। তাহলে কস থিটা কীভাবে বের করবো, কস থিটা, এই যে এইটাকে A1 ভাবো, এটা A2 ভাবো, তাহলে A1 A2 গুণফল 3 × 6 প্লাস 3 × 6 প্লাস 4 × 8, এদের গুণফল, আর নিচে কি A1 স্কোয়ার, B1 স্কোয়ার আর C1 স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার 6 স্কোয়ার আর 8 স্কোয়ার। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, উপরে 18 18 18 32, তাই না? আর এখানে হচ্ছে 9 9 16, 9 9 16, আর এখানে হচ্ছে 36 36 64। আচ্ছা, উপরে 18 18 36, তার মানে 68 হচ্ছে, তাই না? আর নিচে হচ্ছে এটা হলো তোমার কত, 9 9 18 আর হলো 16 16 16 32 34। আচ্ছা, 36 36 72 72 আর হচ্ছে 64 যোগ, তাহলে এখানে হচ্ছে তোমার কত হবে, 8 6 6 আর এখানে হলো 13, 136 136। 136কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 3 4 12, 4 4 16। আচ্ছা, তাহলে এই যে নিচে দেখো তো, এই 34 √34 আর √36কে দুইটাই √এর ভিতরে লেখা যায়, দুইটাই √এর ভেতরে লেখা যায়। 136কে লেখা যায়, কায়দা করে এইভাবে লিখবো, 136কে লেখা যায় 4 × 34, কেন 34 আমার একটা আছে, তো √এর ভিতরে একটা 34, দুইটা যদি 34 থাকে তাহলে একটা বের হবে, আর 4-এর জন্য 2, এই 34 তো। তাহলে কি পেলাম, এদিকে লিখছি, হ্যাঁ এইদিকে, তাহলে cos থিটা উপরে হলো 68 আর নিচে দেখো 34 2 68, তাহলে cos থিটা হচ্ছে 1, তাহলে cos কতর ভ্যালু 1, তাহলে cos 0-র ভ্যালু 1, তাহলে থিটা কি 0, মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে, মধ্যবর্তী কোণ 0। এবার দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলছে, 1 2 3 বিন্দুগামী, একটু কনসেপ্টে কিন্তু এবার ঢুকতে হবে। 1 2 3 বিন্দুগামী যে সরলরেখা 2x - 3/4 6 - y/3 = 7z - 3/4 সরলরেখার সমান্তরাল, বলছে এই রেখার সমান্তরাল, তার কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। তার মানে একটা সরলরেখা যেটা হচ্ছে 1 2 3 বিন্দুগামী এবং কার্তেশীয় ফর্মে সেটা লিখতে বলছে, এবং যে সরলরেখাটা এই সরলরেখার সমান্তরাল। আগে ছবিটা ভালো করে বুঝবো, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরে নাও এই সরলরেখাটা হলো এইটা, এই যে প্রদত্ত এই সরলরেখাটা হলো এইটা। এবার বলছে এই সরলরেখার সমীকরণটা নির্ণয় করো, যে সরলরেখাটা হলো 1 2 3 বিন্দুগামী, এই সরলরেখাটা নির্ণয় করতে বলছে। তাহলে এই সরলরেখাটা নির্ণয় করতে গেলে কি কি লাগবে, দেখো বিন্দুটা আছে, তাহলে আমার যদি ডিআরএস জানি তাহলেই হবে, ডিআরএস যদি আমি জেনে যাই তাহলেই হবে, কারণ একটা সরলরেখা একটা বিন্দু দিয়ে গেল x1 y1 z1, আর যদি তার ডিআরএস আমি জেনে যাই, তার ডিআরএস a1 b1 c1, তাহলে আমি তার কার্তেশীয় আকারটা লিখতে পারো। কার্তেশীয় আকার মানে কি, x - x1/a1 = y - y1/b1 = z - z1 বাই হচ্ছে কি c1। তাহলে আমার এই ফর্মে আমার যদি আসে, মানে বিন্দু দিয়ে যায়, ডিআরএস জানি। এবার এখানে বিন্দুটা তো আসে, ডিআরএসটা কী করে নির্ণয় করব, যেহেতু এই সরলরেখা আর এই সরলরেখাটা যেটা আমি নির্ণয় করব, দুইটা সরলরেখা কি পরস্পর সমান্তরাল, সেই জন্য এই সরলরেখার ডিআরএস যা হবে, মানে এই যে প্রদত্ত গিভেন যে সরলরেখাটা এখানে আসে, সেই সরলরেখার ডিআরএস যা হবে, আমি যে সরলরেখার সমীকরণ নির্ণয় করব সেই সরলরেখার ডিআরএসটা সেম হবে। সেই জন্য আমাদের প্রথম কাজ হবে
এই যে প্রদত্ত সরলরেখাটার কার্তেশীয় ফর্মে প্রপার কার্তেশীয় ফর্মে নিয়ে যাওয়ার পর তার ডিআরএসগুলো নির্ণয় করা, এবং যদি তার ডিআরএসগুলো নির্ণয় করতে পারি তাহলে আমি নির্ণয় সরলরেখা যেটা আমার নির্ণয় করতে বলছে সেই সরলরেখা কার্তেশীয় সমীকরণটা সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে শুরুটা কীভাবে করব? প্রথমে বুঝতে হবে আমাকে কী করতে হবে। প্রদত্ত সরলরেখা যেটা দেওয়া আছে সেটাকে কার্তেশীয় ফর্মে নিয়ে যাব এবং প্রপার কার্তেশীয় ফর্মে 2x-3/4 = 6-y/3 হচ্ছে 7z-3/14। আচ্ছা, এটা প্রপার ফর্মে কি আছে? নেই। তাহলে প্রপার ফর্মে নিতে গেলে এটা 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 2 দিয়ে ভাগ করলে এটা x-3/2, উপর নিচ 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা কি হবে? 2 এখানে দেখো মাইনাস দিয়ে গুণ করতে হবে উপরে, কারণ ওয়াই সহ নেগেটিভ আছে, তাকে পজিটিভ বানাতে হবে। তাহলে মাইনাস দিয়ে নিচে গুণ করলে -3, উপরে y-6, তাহলে প্রপার ফর্মে কি আসলো? এবার এটা কি প্রপার ফর্মে আছে? 7 দিয়ে ভাগ করতে হবে, z-3/7, তাই না? 3/7, আর এখানে 14কে 7 দিয়ে ভাগ করলে 2। তাহলে এই যে প্রদত্ত সরলরেখা সেটার ডিআরএসগুলো আমি পেয়ে গেলাম। তার মানে নির্ণয় সরলরেখার দিক অনুপাতগুলো কী হবে, যেটা আমি নির্ণয় করব, তার মানে নির্ণয় সরলরেখার আমি পেয়ে গেলাম যে দিক অনুপাতগুলো কী হবে। তার মানে নির্ণয় সমান্তরাল সরলরেখার আচ্ছা এইভাবে লিখি, লেখাটা এইভাবে লিখি, যেটা নির্ণয় সরলরেখা করব, সমান্তরাল সরলরেখা, নির্ণয় সমান্তরাল, এই ভাষাটা লিখলে বেশি ভালো হয়। সমান্তরাল সরলরেখার মানে এই সরলরেখার সমান্তরাল যেটা সরলরেখা দিক অনুপাত, এইভাবে লিখলে প্রপার হবে। দিক অনুপাত কি হবে তখন? 2 -3 আর হচ্ছে 2। তাহলে আমি যে সরলরেখাটা নির্ণয় করব সেটা বিন্দুগামী, অর্থাৎ আমি সব কিছু পেয়ে গেলাম। 1 2 3 বিন্দুগামী, বিন্দুগামী এবং যার দিক অনুপাত, এইভাবে লিখি যে সরলরেখা এত বিন্দুগামী যার দিক অনুপাত 2 -3 2, সেই সরলরেখার কার্তেশীয় আকার, কি হবে? x মাইনাস এই যে x1 বাই হচ্ছে a1 বলতে কি 2, y মাইনাস y1 বাই হচ্ছে কি 3 z1 z মাইনাস z1 বাই হচ্ছে 2, এটাই অ্যান্সার। তো পরের অঙ্কটা হোমওয়ার্ক। 1 2 3 বিন্দুগামী যে সরলরেখা বলছে এই সরলরেখার সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো। একই রকম অঙ্ক। তোমাদের অনেকেরই সরলরেখাটা এখানে কার্তেশীয় ফর্মে সাজাতে অসুবিধা হবে, সেই জন্য একটু বলে দিই। এটা যদি কার্তেশীয় ফর্মে সাজাও না, x-1/2, এটা তো ঠিক আছে, কারণ x এর যে সহগ সেটা পজিটিভ 1, এইখানে অসুবিধা হবে। এই যে y এর সহগ দেখো -1, সেই জন্য মাইনাস দিয়ে গুণ করে দিব 7, তাহলে এটা কি হয়ে যাবে? y-7 হয়ে যাবে। আর এইখানে -z, তার মানে z/, কি আছে? -1 আছে, তাহলে এখানে কিছু নাই, মানে কি 0, তাহলে z-z1 বাই হচ্ছে, তাহলে ডিআরএসগুলো কী পাবে? a1 এটা, b1 এটা, c1 এটা, এই যে সাজাবে এইভাবে, ঠিক আছে? দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলছে? কোনো বিন্দুর অবস্থান ভেক্টর -i + 2j + k ক্যাপ, তাহলে বিন্দুটা কত হবে? -1 2 1, তার অবস্থান ভেক্টর এটা হলে বলছে ওই বিন্দুগামী যে সরলরেখা এই দুইটা কার্তেশীয় ফর্মের সরলরেখা দ্বয়ের উপর লম্ব, তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তার মানে বলছে ধরে নাও এই সরলরেখাটা হলো এইটা সরলরেখা হলো এইটা, এবং এই সরলরেখাটা হলো এই যে এটা। এবার বলছে এই সরলরেখাটা নির্ণয় করো, না নির্ণয় করতে বলছে এই সরলরেখাটা, যে সরলরেখাটা একটা বিন্দু দিয়ে গেছে, বিন্দুটা হলো -1 2 আর হচ্ছে 1। তাহলে একটা সরলরেখা বলছে এই সরলরেখাটা নির্ণয় করো কোন ফর্মে? ভেক্টর ফর্মে। তো আমরা কার্তেশীয় ফর্মে নিয়ে গিয়ে তারপর ভেক্টর ফর্মে নির্ণয় করব, সোজা সেই মেথডটাও। এবার এই সরলরেখাটা
বুঝে গেলাম যে -1 2 1 বিন্দুগামী এবং এই সরলরেখাটা নির্ণয় করতে গেলে তার ডিআরএসগুলো দরকার। এবার ডিআরএসগুলো আমি যদি এবিসি ধরি তাহলে এবিসি হলো তার যদি নির্ণয় করতে পারি তাহলেই কিন্তু এই সরলরেখাটার কার্তেশীয় ফর্মে সহজেই নির্ণয় করতে পারবো। এবার কার্তেশীয় ফর্মে নিয়ে যাওয়ার পর ভেক্টর ফর্মে কিন্তু সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে বোঝা গেল কোশ্চেনটা এই সরলরেখাটা নির্ণয় করো যে সরলরেখাটা দুইটি সরলরেখার উপর পরস্পর লম্ব। ঠিক আছে, তো আমরা কি করব, প্রদত্ত যে সরলরেখা দুটি আছে না সেই সরলরেখা দুটি প্রপার কার্তেশীয় ফর্মে আগে লিখে নিই। প্রদত্ত সরলরেখা দুটি, প্রদত্ত সরলরেখা দুটি 2x - 1/4 is equal to 3y + 5/2 is equal to 2 - z/3। এটা হলো এখনও তো প্রপার ফর্মে এটা নেওয়া হয়নি। প্রপার ফর্মে কি আছে, এটা নেই। সেজন্য এটাকে প্রপার ফর্মে নিয়ে যাওয়ার জন্য এটা 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে x - হাফ বাই হচ্ছে কি 2 ইজ ইকুয়াল টু এটা 3 দিয়ে ভাগ করতে হবে, তাই না, y + 5/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। আর এইটাকে হচ্ছে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে -3 z-2 z-2। এবার একটা কাজ করি, প্রত্যেকটা টার্মকে না 3 দিয়ে গুণ করে দিই। এই যে এটা ঝামেলা করবে না হলে x - হাফ 2 × 3 আর এইটা দেখো y + 5/3 2/3 × 3, কারণ এখানে এই যে 3টা দেখো গন্ডগোল করবে, z-2 -3 × 3। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, এটা x - হাফ বাই হচ্ছে এটা 6 আর এটা দাঁড়াবে হচ্ছে y + 5/3, এটা দাঁড়াবে হচ্ছে 2 আর এখানে দাঁড়াচ্ছে z-2 বাই হচ্ছে 9। ভগ্নাংশ আকারটা থাকলে সমস্যা হয়, সেটা হলো 1 নং। আবার 2 নং যেটা সরলরেখা আছে বা প্রদত্ত 2 নম্বর যে সরলরেখাটা আছে সেটা কিন্তু প্রপার ফর্মে দেওয়া আছে y/2 z/3। তাহলে 2 নম্বরটা নিয়ে কোনো সংশয় নেই যে এটা প্রপার ফর্মে নেই, তাহলে এটা হলো কি একদম প্রপার ফর্মে আছে। এবার আমরা ধরে নিব এই যে এটা হলো ধরে নাও 1 নং, এটা হলো 2 নং, এটার ডিআরএসগুলো অবশ্যই জানি। ডিআরএসগুলো এখানে কত পেলাম, 6 2 -9 আর এটার কত -3, ডিআরএসগুলো -3 2 আর হচ্ছে 3। এবার আমি এই সরলরেখাটা যেটা নির্ণয় করব তার ডিআরএস ধরে নেব এবিসি, আর এবিসি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নেই যেটা হচ্ছে নির্ণয় সরলরেখার দিক অনুপাতগুলো ধরে নিব। তাহলে ধরি যেটা নির্ণয় করব সরলরেখা সেই নির্ণয় সরলরেখার ধরে নেই, নির্ণয় সরলরেখার দিক অনুপাত ABC। এবার নির্ণয় সরলরেখাটা কি, যা 1 ও 2 নং সরলরেখার উপর পরস্পর লম্ব। 1 ও 2 সরলরেখার ওপর লম্ব। এবার দেখো তো যেটা সরলরেখা নির্ণয় করব, যেই সরলরেখাটা নির্ণয় করব সেই সরলরেখাটা 1 আর 2 সরলরেখার উপর লম্ব, কারণ এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তো কি করে বুঝবো, যদি লম্ব হয় তাহলে কি হবে, এই সরলরেখাটার ডিআরএস আর এই সরলরেখাটার ডিআরএস এর গুণফল মানে a1 a2 + b1 b2 + c1 c2 কি হবে, কন্ডিশনটা 0 হয়ে যাবে। এইটার ক্ষেত্রেও তাই। তাহলে আমি কি 1 আর এই যে নির্ণয় সরলরেখা যেটা সেটার থেকে আমি এইভাবে লিখতে পারি যে অতএব 6a + 2b - 9c = 0। কারণ নির্ণয় সরলরেখার ডিআরএস হচ্ছে এটা এ বি সি, এটার ডিআরএস হলো 6 2 -9। তাহলে এ এর সাথে 6 গুণ, বি এর সাথে 2 গুণ, সি এর সাথে 9 গুণ। তাহলে এই কন্ডিশনটা কত হতে হবে, 0। আবার দেখো এর ডিআরএস এ বি সি, এটার কত 3 -3 2 3, সেক্ষেত্রেও আমি লিখতে পারি -3a + 2b + 5c = 0। এই দুইটার থেকে এ বি সি নির্ণয় করব। তাহলে এটা বজ্রগুণন পদ্ধতিতে নির্ণয় করব। তাহলে a/b/ আর c/ নির্ণয় করব।
এবার যখন এটা নির্ণয় করব তখন এটা ঢাকবো, তাহলে এদিকে কত হবে 10, জানো তো নিয়মটা নাকি বজ্রগুণন, এইটা ঢাকবো। এর ঘরে যখন এটা লিখবো এটা ঢাকবো, তাহলে এই যে বি এর যে সহগগুলো দিয়ে গুণ করবো 5 দুগুণ 10, আর এখানে হচ্ছে 9 দুগুণ 18 হবে, প্লাস 18, কারণ হচ্ছে কি এখানে নেগেটিভ। তো এবার বি এর ঘরটা যখন নির্ণয় করবো এই দিকে গুণ করবো 30, আর এখানে হবে 27, তাই না? 30 আর হচ্ছে এখানে 27 হবে। আর সি এর ঘরটা যখন নির্ণয় করব তখন কী হবে 12 প্লাস 6, এই ঘরটা ভুল করলাম মনে হয়, কারণ এই সাইডটা আগে গুণ করছি না, এই সাইডটা আগে গুণ করছি, এই সাইডটা আগে গুণ করতে হতো বি এর ক্ষেত্রে এইটা, তাহলে 27টা হবে পজিটিভ আর 30টা হবে নেগেটিভ, ঠিক আছে? তাহলে এ বাই কত 28, আর বি বাই কত -3, আর সি বাই 18। তাহলে দেখো এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম, তার মানে নির্ণয় সরলরেখার ডিআরএসগুলো পেয়ে গেলাম, নির্ণয় সরলরেখার ডিআরএসগুলো পেয়ে গেলাম 28, -3 আর কত 18। তাহলে যে সরলরেখার কি লিখবো, যে সরলরেখা একটা বিন্দুর অবস্থান দিয়ে রাখছে, তাহলে যে সরলরেখা বিন্দুর অবস্থান থেকে বিন্দুটা আমি পেয়ে যাব, তাহলে -1 2 1 বিন্দুগামী এবং যার দিক অনুপাত একটা হলো কত 28 -3 আর হচ্ছে 18, তার বলছে বা সেই সরলরেখার কার্তেশীয় আকার থেকে আমরা ভেক্টর আকারে নিয়ে যাব। কার্তেশীয় সমীকরণ কি হবে, এক্স এই যে বিন্দুটা আছে +1 হয়ে যাবে বাই 28, y -2 বাই -3, z -1 বাই হচ্ছে 18, আর ভেক্টর আকারটা হবে ভেক্টর সমীকরণ তোমাদের এখানে বলছে ভেক্টর সমীকরণ কি হবে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু যে বিন্দুটা আছে তার অবস্থান ভেক্টর, মানে এটা এ ভেক্টর -i প্লাস 2j প্লাস কে, স্কেলার এখানে দিলাম টি, তাহলে নিচেরটা হবে বি ভেক্টরটা কি হবে, এই অবস্থা ডিআরএসগুলোর ভেক্টরগুলো, তার মানে ডিআরএসের পয়েন্টগুলো এই যে 28 -3j প্লাস 18কে, যেখানে এখানে লিখতে হবে যেখানে টি হলো বাস্তব প্যারামিটার, ঠিক আছে? এবার এই চ্যাপ্টারে আরও 2টা নোট শিখতে হবে, সেই নোট বেস করে 2টা আরও অঙ্ক করব, তাহলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ। কি বলছে নোটটা দেখো, নোটটা জাস্ট মনে রাখবে। কি বলছে, কোনো সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুগামী যদি তার অবস্থান ভেক্টরটা আলফা ভেক্টর হয় এবং সেই সরলরেখাটা 2টা সরলরেখার ভেক্টর ফর্মের প্রত্যেকটার উপর লম্ব হয়, তাহলে বলছে যে ওই সরলরেখাটা b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর, এই যে ক্রস এই ভেক্টরটার উপর কি হবে, সমান্তরাল হবে। এবার বলছে তার যে ভেক্টর সমীকরণটা যদি আমি ডাইরেক্ট নির্ণয় করতে চাই, তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু আলফা ভেক্টর প্লাস টি ইন্টু বিটা ভেক্টর ক্রস বি1 ভেক্টর ক্রস বি2 ভেক্টর, এই 2টা ভেক্টরের ক্রস প্রোডাক্ট ইন্টু টি একটা বাস্তব প্যারামিটার, এই ফর্মে বের করতে হবে। তো আগের অঙ্কটা না, এই যে কোনো একটা বিন্দুগামী ছিল, সেইটা আবার এই যে ভেক্টর 2টা যে সমীকরণ ছিল এটা কার্তেশীয় ফর্মে ছিল। এবার যদি ভেক্টর ফর্মে 2টা সমীকরণ সরলরেখা থাকে এবং বলে যে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করো, মানে এইভাবে এইখানে ধরে নাও এই সরলরেখাটা নির্ণয় করতে বলছে, এই সরলরেখাটা যেটা 2টা সরলরেখার উপর লম্ব, একটু আগে কিন্তু ওই অঙ্কটাই করলাম, কিন্তু সমস্যা হলো আগে ছিল এইটা হলো কার্তেশীয় ফর্মে, এটা যদি 1 নং দেই আর এটা যদি 2 নং দেই এইটা, তাহলে এইবার কিন্তু 2টা সরলরেখা বলছি কি ফর্মে আছে, ভেক্টর ফর্মে। আর আমি যদি এই সরলরেখাটার ডাইরেক্ট ভেক্টর ফর্ম বের করতে চাই, তাহলে তার ফর্মুলাটা হলো আলফা ভেক্টর প্লাস টি ইন্টু বিটা ভেক্টর ক্রস কি বি1 ভেক্টর
ক্রস বিটা টু বি2 ভেক্টর, আমি বিটা বারবার বলছি, বি1 ক্রস বি2 ভেক্টরের ক্রস প্রোডাক্টটা হবে এর সমান্তরাল। মানে কোনো একটা সরলরেখার ভেক্টর ফর্ম নির্ণয় করতে গেলে মানে আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি এ ভেক্টর ক্রস টি বি ভেক্টর এইরকম নির্ণয় করতে হয়। তো বি ভেক্টরটা কী ছিল, এ ভেক্টরটা কী ছিল, যে সরলরেখার অবস্থান ভেক্টর এবং বি ভেক্টরের সমান্তরাল। এখানে বি ভেক্টরটা আমরা নির্ণয় করব বি1 ভেক্টর ক্রস বি2 ভেক্টর, এইটা ঠিক আছে, এই ফর্মে বের করব। তাহলে একটা অঙ্ক দেখা যাক, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো এইটা অঙ্ক, 2 -1 3 বিন্দুগামী যে সরলরেখা ভেক্টর ফর্মে দুটি সরলরেখা প্রত্যেকটির উপর লম্ব। আগে ছিল কার্তেশীয় ফর্মে, একটু আগে একটা অঙ্ক করলাম, এবার ভেক্টর ফর্মে যদি থাকে তাহলে বলছে ডাইরেক্ট ভেক্টর ফর্মটা নির্ণয় করতে। তার মানে বলতো এই সরলরেখাটা নির্ণয় করতে বলছে, যে সরলরেখাটা বলছে 2 1 -3 এবং এইটা বলছে দুইটা সরলরেখার উপর লম্ব এবং এইটা ধরে নাও 1 নং, এইটা হলো 2 নং। এবার তুমি ভেক্টর ফর্মটাকে কার্তেশীয় ফর্মে নিয়ে এসেও করতে পারো, অথবা ডাইরেক্ট একটু আগে যে নোটটা শিখলাম সেই নোটটা অনুসারে করতে পারো। তাহলে প্রদত্ত সরলরেখা দুইটা এখানে যেটা আছে সেটা লিখে নিই। প্রদত্ত সরলরেখা দ্বয় দুটি কি কি আছে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস জে প্লাস কে। দেখো লেমডা ওয়ানের জায়গায় এখানে লেমডা আছে, 2i মাইনাস 2j প্লাস কে, এটা হলো 1 নং। তাহলে এটা হলো a1 ভেক্টর প্লাস লেমডা ইন্টু b1 ভেক্টর। আর পরে আর একটা ভেক্টর সমীকরণ দিয়ে দুই একটা সরলরেখা আছে, সেটা হলো 2i মাইনাস জে মাইনাস 3k, লেমডা 2-র জায়গায় এটা মিউ আছে, i প্লাস 2j প্লাস 2k। তাহলে এই যে এটা হলো 2, এই সরলরেখাটার আমি ভেক্টর ফর্ম নির্ণয় করতে চাই, তাহলে এটা হলো তার অবস্থান ভেক্টর এবং দুটি সরলরেখার উপর পরস্পর যদি লম্ব হয় তাহলে তার ভেক্টর সমীকরণ কি হবে, এই বিন্দুটার অবস্থান ভেক্টর যে আলফা ধরে আলফা ভেক্টর ইন্টু সাবস্কেলার মানে টি যদি ধরি, তাহলে বি1 ক্রস বি2 ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করব। ঠিক আছে, যেটা হলো বি1 ক্রস বি2 একটা ভেক্টর বের হবে সেই ভেক্টরের সাথে সমান্তরাল। তার মানে আমার বি1 ক্রস বি2 ভেক্টরের ক্রস প্রোডাক্টটা বের করতে লাগবে। তো এখানে ধরে নিই 1 নং সরলরেখার ক্ষেত্রে বি1টা কত হলো, তো বি1টা হলো 2i মাইনাস 2j প্লাস হচ্ছে কে, আর বি2টা হলো i 2j আর হচ্ছে 2k। এবার আমার এটার ক্রস প্রোডাক্ট বের করতে লাগবে, বি1 ভেক্টর ক্রস বি2 ভেক্টর। তো ক্রস প্রোডাক্ট ডিটারমিনেন্ট দিয়ে করব, এটা হলো i j k ডিটারমিনেন্ট দিয়ে করব। তাহলে বি1 ভেক্টরে i j k সবগুলো কি আছে, 2 -2 1 আর এটা আছে 1 2 2, তাই না। তাহলে ডিটারমিনেন্ট 3 ক্রস 3, এটা ভাঙাবো, i যদি নেই তাহলে -4 -2 মাইনাস j যদি নেই তাহলে কি হবে 4 -1, তাই না, 4 -1 আর k যদি নেই প্লাস k 4 + 2, তার মানে কি দাঁড়াচ্ছে -6i মাইনাস 3j আর হচ্ছে প্লাস 6k, এটা দাঁড়াচ্ছে। এবার সরলরেখাটার কি ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলছে, যেটা হলো এত বিন্দুগামী এবং দুইটা ভেক্টরের উপর লম্ব। তাহলে বি1 ক্রস বি2 ভেক্টরটা আমরা পেয়ে গেলাম, বি2 ভেক্টর ক্রস প্রোডাক্টটা পেয়ে গেলাম। এবার তাহলে লিখব যে সরলরেখাটির ভেক্টর সমীকরণ, ডাইরেক্ট লিখব ভেক্টর সমীকরণ জানি। তাহলে আমাদের ভেক্টর সমীকরণ মানে কি, আর ভেক্টর ইজ ইকুয়াল টু যে বিন্দুটা দেওয়া থাকবে তার অবস্থান ভেক্টর। তার মানে এখানে কি হবে 2i মাইনাস জে প্লাস 3k সাম স্কেলার ইন্টু এই যে সাম স্কেলার মানে টি ধরি ইন্টু বি1 ক্রস বি2 ভেক্টরের বি1 ক্রস বি2 ভেক্টর ক্রস প্রোডাক্টটা বের করতে হবে। তার মানে এটা বের করে রাখছি, এই যে 6i মাইনাস 3j প্লাস 6k, এটাই অ্যান্সার। তাহলে যে সরলরেখাটি 2 -1 3 বিন্দুগামী দুইটা সরলরেখার উপর লম্ব, তার বলছে ভেক্টর আকারের সমীকরণটা এটা। ঠিক আছে, দেখো পরের আর একটা নোট, এটাই লাস্ট,
কোনো সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুগামী যদি তার অবস্থান ভেক্টর আলফা ভেক্টর হয় এবং বলছে যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর কোনো একটা ভেক্টরের সমান্তরাল সরলরেখার বলছে সমান্তরাল হলে, হ্যাঁ, এই ভেক্টর ফর্মে সরলরেখার সমান্তরাল হলে সরলরেখার ভেক্টর সমীকরণটা হবে আলফা ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর। মানে বলছে এই ধরনের এই সরলরেখাটা নির্ণয় করব, এটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় যার অবস্থান ভেক্টর হলো আলফা। বলছে যেই সরলরেখাটা নির্ণয় করব এই সরলরেখাটা আর একটা সরলরেখার সাথে সমান্তরাল। কোন সরলরেখা? আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর। তাহলে বলছে যে এই সরলরেখার সমীকরণটা কি হবে? তাহলে এই সরলরেখাটার সমীকরণ বলছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু আলফা ভেক্টর সাম স্কেলার ইন্টু এই বি ভেক্টরটাই এখানে হয়ে যাবে। ঠিক আছে, বি ভেক্টরটা এখানে হবে, সাম স্কেলার বলতে এখানে টি ধরছি, সরি টি। বোঝা গেছে কনসেপ্টটা? তো এইটা একটা অঙ্ক করি এরকম। এই যে বলছে 2 - 1 3 বিন্দুগামী যে সরলরেখা একটা ভেক্টর ফর্মে সরলরেখার সমান্তরাল তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তাহলে সলিউশনটা বুঝতেই পারছো, তো প্রদত্ত সরলরেখাটা যেটা দেওয়া আছে সেটা হলো ভেক্টর ফর্মে। প্রদত্ত সরলরেখা কি আছে এখানে? আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই মাইনাস 2j প্লাস কে প্লাস লেমডা ইন্টু 2i প্লাস 3j মাইনাস 5k। তাহলে দেখো এই যে এখানে ধরি বি ভেক্টরটা ধরে নেই এখানে, তাহলে এটা হলো বি ভেক্টর, এই ফর্মে আছে না, এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর। তাহলে বি ভেক্টরটা এখানে কত হবে? 2i প্লাস 3j মাইনাস 5k। কি আসতেছে এগুলো, দাঁড়াও। তাহলে কি আমরা, এটা হলো 1 নং যদি সরলরেখা দেয়, আমরা এই সরলরেখাটা নির্ণয় করব যে সরলরেখাটা বলছে 2 - 3 -1 3 এত বিন্দুগামী, যেটা বলছে এই সরলরেখার সমান্তরাল। তাহলে আমরা নির্ণয় করব কি, যে সরলরেখার, এখানে লিখি, এইভাবে লিখি, যে সরলরেখাটি 2 - 1 3 বিন্দুগামী এবং 1 নং সরলরেখার কি সমান্তরাল তার ভেক্টর সমীকরণ কি হবে? ফর্মুলা কি? আর ভেক্টর ইজ ইকুয়াল টু আলফা ভেক্টর। আলফা ভেক্টর কি? ওই বিন্দুটার অবস্থান ভেক্টর প্লাস সাম স্কেলার ইন্টু বি ভেক্টরটা। তার মানে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এই বিন্দুটার অবস্থান ভেক্টর কি হবে? 2i মাইনাস j প্লাস 3k সাম স্কেলার ইন্টু বি ভেক্টর কি? 2i প্লাস 3j মাইনাস 5k। যেখানে টি বাস্তব প্যারামিটার। তাহলে মোটামুটি আমাদের 4b, হ্যাঁ, অঙ্কগুলো কিন্তু হয়ে গেল। এগুলো অঙ্ক করলেই হবে। এবার তোমরা এমসিকিউগুলোও করবে। এবার বাকি যেগুলো অঙ্ক হোমওয়ার্ক দিলাম, তোমরা প্রশ্নমালা 4b বের করবে। 4b বের করার পর দেখবে প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা পারবে, ঠিক আছে, এমসিকিউগুলো। তাহলে এর নেক্সট দিন আমরা 4c করব, ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই থাকলো।